আসসালামু আলাইকুম। ফাহাম আব্দুল সালাম ভাইয়ার বাঙালি মিডিওক্রিটির সন্ধানে। মিডিওক্রিটি বলতে একদম গড়পড়তা, একদম এভারেজ, যে বেশি ভালো কিছু করছে না, বেশি খারাপও কিছু করছে না, জাস্ট হ্যাঁ চলছে, চলার কাজ চলছে, এমন একটা অবস্থা। সো বাঙালি মিডিওক্রিটির সন্ধানে বইটা হাইলি রেকমেন্ড করি আমি এই কারণে যে এটা বাংলাদেশের বিভিন্ন ইস্যু এবং বাঙালিদের মনস্তাত্ত্বিক বিষয়ে এমন কিছু ফ্রেশ পার্সপেক্টিভ দেয় যেটা আমি অন্য কোথাও খুঁজে পাইনি। অ্যান্ড এটা খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। কিছু জিনিস হয়তোবা আপনি যখন বইটা পড়বেন আপনার নিজেরই গাতে লাগবে যে ভাই আমি তো এইভাবে চিন্তা করিনি, অনেক মানে আপনার একসেপ্ট করে নিতে টাফ মনে হবে, বাট আমার মনে হয় জিনিসগুলো অনেক যৌক্তিকভাবে উপস্থাপন করা হয়েছে অ্যান্ড ইট উইল ডেফিনেটলি গিভ ইউ এ ফ্রেশ পার্সপেক্টিভ। বইটা আমি দুটা ধাপে এক্সপ্লেন করব। একটা হচ্ছে কিছু উক্তি যেখানে আমি রিড আউট করবো, তারপর এখানে নিজের কিছু অপিনিয়ন, পার্সোনাল অপিনিয়ন আমি এখানে অ্যাড করবো, অ্যান্ড অন্য কিছু সেন্টেন্স যেগুলো আমি জাস্ট আপনার সামনে রিড আউট করবো এবং ওটাই যথেষ্ট। ওগুলো শুনে আপনার মনে হবে যে আরে ভাই আমি তো এইভাবে জিনিসটা ভেবে দেখিনি কখনো। সো লেটস গেট স্টার্টেড। এবার শুরু করার আগে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে দিস ওয়াজ ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জিং ফর মি, এবং আমি যদি ভুল কিছু বলে ফেলি প্লিজ কমেন্ট সেকশন আমাকে ঠিক করে দেবেন। বেশি পচা হলে আমি ভিডিওটা ডিলিট করে দেবো। সো প্লিজ আই এম ওপেন ফর সাজেশনস। সো ফার্স্ট জিনিস, সুবিধাপ্রাপ্তরা কখনো পরিবর্তন চায় না স্বভাবতই, আর সুবিধাহীনের অভিমান সবার উপর। সে বোঝে যে ইনসাফের অভাবে বিদ্যমান পাওয়ার স্ট্রাকচারের কারণেই সে সুবিধাহীন, তাই সে ধ্বংস দেখতে চায়। সে মনে করে যে ধ্বংসের পরে যে অবশিষ্ট তা অনিবার্যভাবে শুদ্ধ, পরিশ্রুত। রিসেন্টলি একটা মুভি দেখছিলাম এনোলা হোমস, শার্লক হোমসের বোনকে নিয়ে। খুব একটা ভালো লাগেনি, একটু পুষি ছিল, বাট ওখানে একটা সুন্দর লাইন ছিল যেখানে শার্লক হোমসকে কেউ বলছিল যে তুমি কখনো পলিটিক্স এরকম ইন্টারেস্টেড না, বিকজ তুমি প্রিভিলেজ জায়গা থেকে আসছো, তুমি অনেক সুবিধা নিয়ে বড় হয়েছো। সো যেই পৃথিবীটা তোমাকে আরাম আয়েসে রাখছে ওই পৃথিবীটাকে তুমি বদলাইতে খুব একটা আগ্রহী না। কিন্তু যারা সবসময় স্ট্রাগল করে বড় হয়েছে তারা আসলে পরিবর্তনটা চায়, বাট তারা যেভাবে পরিবর্তনটা চায় সেটা হয়তো অনেক সময় একটু এক্সট্রিম পর্যায়ে চায়, যারা চায় ধ্বংস হোক, হ্যান হোক, ত্যান হোক। অনেক সময় যখন দেখতাম যে হরতালের কারণে বিভিন্ন গাড়ি দেদারসে ভাঙা হচ্ছে, আমি বুঝতাম না যে ভাই এটা তো আরেকজনের প্রপার্টি, তুমি আরেকজনের প্রপার্টি কীভাবে এভাবে ভাঙো। বাট তাদেরও একটা মাইন্ডসেট আছে, তারা ভাবে যে পৃথিবীটা আনফেয়ার। যারা স্ট্রাগল করে বড় হয়েছে, যারা বস্তিতে বড় হয়েছে, তাদের নিজের পেটে খাবার ছিল না, বাট তারা বিভিন্ন রেস্টুরেন্টের কাছ দিয়ে তারা দেখতে পারতো যে বড় লোকের ছেলে পুরো ম্যাকডোনাল্ডস মুখের মধ্যে গিলছে। সো ওগুলো জিনিস দেখতে দেখতে তাদের মধ্যে একটা মাইন্ডসেট তৈরি হয় যে পৃথিবীটা আনফেয়ার, এবং বড়লোকদের যদি আমি অ্যাটাকও করি দ্যাট ইজ ফেয়ার। তারা ওই মাইন্ডসেট হয়তো অনেক সময় তৈরি করে ফেলে, এবং তারা ভাবে যে এরকম কোনো ধ্বংসযজ্ঞ যদি হয় তারপর যে পৃথিবীটা আসবে ওটাই শুদ্ধ, বাট নট নেসেসারিলি। জাস্ট বিকজ তুমি কোনো একটা জিনিস ধ্বংস করে নতুন একটা দুনিয়া তৈরি করলে ডাজেন্ট মিন যে ওই দুনিয়াটাই পারফেক্ট। অলরেডি এক্সিস্টিং সিস্টেমকে পরিবর্তন করে আরও পারফেক্ট করা যায়, বাট অনেক সময় মানুষ জাস্ট ওই পরিবর্তনকে ধ্বংসাত্মকভাবে চিন্তাভাবনা করে। এবং পরবর্তীতে বইতে এরকম আরেকটা সিমিলার জিনিস আসছে, সেটা এখনই পড়ে ফেলি। আপনার কি এখনও কোনো বিপ্লবের ডিলিউশন আছে? মনে হয় গরিবরা বড়লোকদের ঘৃণা করে? ইউ আর ইন ফুলস প্যারাডাইস। যে লোকটাকে আপনি ভাবতেছেন যে বিপ্লবে অংশ নেবে, তার ভিতরে খোঁজ নিয়ে দেখেন সে বড়লোকদের এই কারণে ঘৃণা করে না যে বড়লোক তাকে লাথি মারে, তার রাগ এই কারণে যে লাথিটা সে নিজে কেন মারতে পারে না। ইট ওয়াজ রিয়েলি নাইস। যে আমরা অনেক সময় হয়তো ভাবি যে ভাই এই বড় লোক, এত বড় লোক, ওদের এত টাকা পয়সা আছে, আমি যদি এই টাকা পয়সা পাইতাম আমি দুনিয়া বদলাই ফেলতাম, হ্যান ত্যান করতাম। আমরা পাওয়ারের মানুষ দেখে অনেক কিছু চিন্তাভাবনা করি, বাট হয়তো আমরা যদি পাওয়ারের লেভেলে যাইতাম আমরা হয়তো সেটা অপব্যবহার করতাম। আমার মনে হয় পাওয়ারটা এভাবে মানুষকে পাল্টে ফেলে। এর পরের টপিকে, মৌলিক কিছু অনুভূতি ছাড়া মানুষের ভাবনা ভাষা নিরপেক্ষ না। খিদে লাগার প্রকাশ ইংরেজ, আরব কিংবা বাঙালি সবার জন্যই এক, কিন্তু জটিলতর কিংবা বিমূর্ত কোনো বিষয় যেমন বিজ্ঞান বা দর্শন নিয়ে চিন্তা করলে দেখা যায় যে সেটা আপনার জানা শব্দগুলোকে ঘিরেই বাড়তে শুরু করে। আমাদের অনুভূতি ভাষাতীত হতে পারে, কিন্তু ভাবনা বেশিরভাগ সময়ই না, বরং শব্দই ধরে রাখে চিন্তাকে, সূক্ষ্মতর চিন্তাকে। আমার ভাষা নিয়ে ভাইয়া যেগুলো জিনিস আলোচনা করছেন আমার খুবই খুবই ভালো মনে হয়েছে এবং খুবই খুবই প্রাসঙ্গিক মনে হয়েছে। অ্যান্ড আমি পরেরও আর কিছু লাইন আমি এখানে এক্সপ্লেন করবো, বাট তার আগে বলে রাখি যে আমরা যখন চিন্তাভাবনা করি শব্দের মাধ্যমে আমরা চিন্তা করতে বেশি কমফোর্ট, মানে সুবিধা হয়। মনে করেন বিভিন্ন বিমূর্ত চিন্তাভাবনা, অ্যাবস্ট্রাক্ট চিন্তাভাবনা, ফর এক্সাম্পল মনে করেন সোসাইটি কিংবা জাস্টিস কিংবা সোসাইটি কোনো চিত্র নাই, কোনো ছবি কিন্তু নাই, ইটস এ কনসেপ্ট।
এবং আপনি কনসেপ্ট নিয়ে তখনই চিন্তা করতে পারেন যখন আপনি ওই শব্দটা নিয়ে আপনি চিন্তা ভাবনা করতে পারছেন। এখন জিনিস হচ্ছে সব ভাষায় কিন্তু সব শব্দ নাই, এবং সব শব্দের দোতনাও মিনিংও কিন্তু সেম জিনিস কনভে করে না। ফর এক্সাম্পল আমি আপনাকে যদি বলি মোটিভেশন, আপনি ইজিলি বুঝতে পারবেন যে মোটিভেশন মানে কি, উৎসাহ। আচ্ছা ঠিক আছে, একটু আগ্রহ দিলাম, হ্যাঁ চিল্লা এলাম যে হ্যাঁ তোমাকে দিয়েই হবে। বাট আমি যদি ওটা বলি বাংলাতে, যদি বলি প্রেষণামূলক বক্তব্য, তাহলে জিনিসটা ঠিক ওভাবে হিট করে না যেভাবে মোটিভেশন শব্দটা আমাদেরকে হিট করে। মোটিভেশন শুনলে আমরা ইমিডিয়েটলি বুঝেছি যেটা কী মিন করছে, বাট প্রেষণা শুনলে হয়তো বা আমরা জিনিসটা ওভাবে বুঝতে পারবো না। কিংবা মনে করেন ডিপ্রেশন এবং বিষণ্ণতা। ডিপ্রেশন বললে অনেকে হয়তো বা ক্লিনিক্যালি চিন্তা করবে যে এটা একটা রোগ হিসেবে, বাট বিষণ্ণতা বলতে অনেকে হয়তো ভাববে যে মনমরা, বাট এটাও সাবজেক্টিভ। বাট বিষয় হচ্ছে আপনি ততটুকু চিন্তাভাবনা করতে পারছেন যতটুকু আপনি শব্দ জানেন, এবং আপনার ভাষায় হয়তো বা সব শব্দ নাই। সো আপনি যদি আরও মাল্টিপল ভাষা জানেন, ভোকাবুলারি ইনক্রিজ করেন, তাহলে হয়তো আপনি আরও বেশি জিনিস নিয়ে চিন্তাভাবনা করতে পারবেন। ফর এক্সাম্পল নস্টালজিয়া একটা ফিলিং দেয়, স্মৃতিকাতরতা একটা ফিল দেয়, বাট সব জিনিসে হয়তো বা আমরা শব্দ পাবো না। যেই সব জিনিসের শব্দ আমাদের ভাষায় নেই, ওগুলো জিনিস কি কখন আমরা চিন্তা করি? হয়তো ওই চিন্তাগুলো আমাদের নাই। ফর এক্সাম্পল আমি একটা ট্রাইবের কথা শুনেছিলাম যে তাদের ভাষায় থ্যাংক ইউ নাই, অর্থাৎ তাদের ভাষায় থ্যাংক ইউ মানে কৃতজ্ঞতা প্রকাশ করার কোনো শব্দই নেই। সো তাদের থ্যাংক ইউ বলার অভ্যাসটাই নেই। এবং আমার হ্যাঁ বাংলাদেশেও আমি একটা জিনিস খেয়াল করেছি, আমি জানি না সব ক্ষেত্রে এটাকে জিনিস নেই না, যে আমরা থ্যাংক ইউ বলি না, আমাদের থ্যাংক ইউ বলা অভ্যাসটা নাই, কালচারটা নাই। বাইরের দেশে যদি যান আপনি বলেন থ্যাংক ইউ বলে, আরেকজন বলে ওয়েলকাম। বাট আমরা তো ধন্যবাদ যদি বলি, একই হচ্ছে ধন্যবাদ যদি বলি তো মনে হচ্ছে আরে ভাই আমি সাধু চলিত কিছু একটা উচ্চ পর্যায়ে চলে গেলাম, এখন আমি নাকের ডগার মধ্যে মোটা ফ্রেমে চশমা বসাবো, চুরুট টানতে টানতে হয়তো আমি উপনিবেশনে কথা বলতেছি, এরকম একটা ভাব চলে আসে যে ধন্যবাদ, ওরে বাবা কি শুদ্ধ ভাষা। আবার ধন্যবাদ বললে আরেকজন কি কখনো বলে আপনাকেও শুভেচ্ছা, আপনাকেও ধন্যবাদ হতে বলে অ্যাটমোস্ট, বাট জিনিসটা খুব একটা কনভিনিয়েন্ট না। ইংলিশে যেরকম সুবিধা মতো থ্যাংক ইউ, ওয়েলকাম, ডান, গুড জব, বাট আমাদের কৃতজ্ঞতা প্রকাশের জিনিসটা এখন অত ফ্লুয়েন্ট না। তাই হয়তো বা কালচারালি আমরা ওরকম ধন্যবাদ কিংবা কৃতজ্ঞতা প্রকাশে অত বেশি কালচার্ড না, আই গেস। বাট এটা আমার পার্সোনাল অপিনিয়ন, আমি ভুল হতেই পারি। এখন নেক্সট ইস্যুতে যাই। এখানে খুব সুন্দর একটা জিনিস বলা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনারা যারা কোরআন পড়েছেন তারা সম্ভবত আব্দ শব্দটা পেয়েছেন কখনো সখনো। বাংলা অনুবাদে শব্দটিকে লেখা হয় দাস কিংবা গোলাম, এবং ইংরেজিতে সার্ভেন্ট অথবা স্লেভ। দাস কিংবা সার্ভেন্ট তার কাজে বিনিময়ে পারিশ্রমিক আশা করে। অন্যভাবে বলা যেতে পারে যে পারিশ্রমিক পাবে বলেই দাস তার কর্তব্য পালন করে। আব্দের দাসত্বে কিন্তু আরাধ্য পারিশ্রমিকের এই আবশ্যিক শর্তটি নেই, সে দাসত্ব করে ভালোবাসে। এই কনসেপ্টটি যদি আপনার মাথায় সর্বপ্রথম আসতো এবং প্রকাশ করতে হতো বাংলায় কিংবা ইংরেজিতে, কী বা শব্দ ছিল আপনার মজুদে? সো সার্ভেন্ট অ্যান্ড স্লেভ ডিফারেন্ট জিনিস। মনে করেন এই সেম জিনিসটা মনে করেন সার্ভেন্ট অ্যান্ড স্লেভ কীভাবে বলি, যদি কোনোটা মানুষ সে খালি ইবাদত করছে এই রিজনে যে সে পরকালে বেহেশত পাবে, তাহলে মনে হয় ও সার্ভেন্ট হিসেবে কাজ করছে, যে আমি ইবাদত করছি, সব ভালো কাজ করছি, বাট আমি পরকালে কিছুটা পাবো, ওই ইচ্ছায়, ওই মোটিভেশনে। আর অনেকে হয়তো বা যে স্লেভ, যে তারা জাস্ট ভালো লাগে ইবাদত করতে, তারা জাস্ট কৃতজ্ঞতা বশত জাস্ট ইবাদতটা করে। এরকম 4টা লেয়ার আছে। সো কোনটা ভালো? এবং আমাদের ধর্মে ইন্টেনশনকে, নিয়তকে অনেক বেশি প্রায়োরিটাইজ করা হয়। আমরা হয়তো অনেকেই জানি যে একটা প্রস্টিটিউট তার চামড়ার মোজায় একটা কুকুরকে পানি পান করেছিল এবং তার সবগুলো মাফ হয়ে গিয়েছিল। সো কিছু মানুষ অ্যাট দ্য ব্যাক অফ মাই মাইন্ড তারা চিন্তা করে যে আচ্ছা আমি পরকালে যে হ্যান পাবো ত্যান পাবো, ওই পুরস্কারের আশায় তারা কাজগুলো করে, ভালো কাজ করে। তারা ভালো কাজের নিয়ত হয়তো বা করে না, তারা পুরস্কারের আশায় করে। আর কিছু মানুষ তারা জাস্ট ভালো মানুষ, তারা জাস্ট সহজাতভাবেই ভালো কাজটা করে। সো দেয়ার ইজ এ ভেরি বিগ ডিফারেন্স। সো ভাইয়া এই লেখাটা পড়ায় এই যে শব্দগত পার্থক্য, এই যে মিনিংয়ের ডিফারেন্স, এবং মিনিংয়ের ডিফারেন্সটা বোঝার কারণে যে আমরা কোনো কনসেপ্ট আরও ভালো মতো বুঝতে পারি, এই জিনিসটা আরও বেশি আমার কাছে ভালো মতো উপস্থাপন হয়েছে। এর পরের পার্টটা আমার খুবই ফেভারিট। সেটা ছিল হচ্ছে আপনার বাংলা ভাষার প্র্যাকটিক্যালিটি নিয়ে, প্রয়োজনীয়তা নিয়ে। সো আগের জামানায় আপনি যদি পত্রিকায় লেখালেখি না করেন কিংবা পত্রিকা নিয়ে আলোচনা করতে না পারেন, আপনার সাথে হরিদাস পালে খুব একটা বেশি পার্থক্য নেই। সময়টা একটু অদ্ভুত। লেখক ও পণ্ডিতরা তখন সত্যিই রকস্টার। যারা আপনার চোখে গুরুত্বপূর্ণ, অর্থাৎ সমাজের ব্রাইট মাইন্ডস, এর প্রায় সবাই ভালো বাংলা জানেন। অর্থাৎ আগের জামানায় কী হতো, আপনি যদি অপিনিয়ন লিডার হতে চান, আপনি যদি অপিনিয়ন্স দিতে চান, আপনি কোথায় দেবেন?
পত্রপত্রিকায়, কারণ তখন তো ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট ছিল না। এবং পত্রপত্রিকায় যদি আপনি দেন, দেশি মানুষের কাছে যদি প্রকাশ করেন, আপনি দেশি মানুষের ভাষায় করবেন, সেটা হচ্ছে বাংলায়। সো আগে যারা থট লিডার ছিল, অপিনিয়ন লিডার ছিল, তাদেরকে অফকোর্স বাংলায় লিখতে হতো, বাংলা ভালো জানতে হতো। বাট ফাস্ট ফরওয়ার্ড টু 2014, এখন যে কেউ অনলাইনে যে কোনো ভাষায় তাদের অপিনিয়ন দিতে পারে। তারা বাংলায় দিতে পারে, ইংলিশে দিতে পারে, হিন্দি দিতে পারে। অনেক গালিও আমরা বাইরে থেকে আমদানি করি, আপনি বাংলিশও অনেকে লিখে। অ্যান্ড জিনিস হচ্ছে অপিনিয়ন সবাই দিচ্ছে এবং নট নেসেসারি আপনাকে বাংলায় এখন দিতে হচ্ছে। তাই আগেকার জামানায় যেরকম বাংলা জানাটা এবং বাংলার ডেপথটা থাকাটা ম্যান্ডেটরি ছিল অপিনিয়ন লিডার হওয়ার জন্য, এখন কিন্তু ওই জিনিসটা ওভাবে সত্য নয়, বিকজ এখন সবাই অপিনিয়ন দিতে পারে এবং যে কোনো ভাষায় দিতে পারে। সো থিংস হ্যাভ রিয়েলি চেঞ্জড। অ্যান্ড এখানে একটা জিনিস আমার প্রায় মনে হয় যে এখন তো এই যে অপিনিয়ন দেওয়া কিংবা থট লিডার হিসেবে নিজেকে উপস্থাপন করা, একটা সোশ্যাল প্রুফ বলে জিনিস আছে, যে যার কাছে বেশি লাইক, ফলোয়ার্স, মানুষের থেকে একটু তাদের ক্রেডিবিলিটি বেশি মনে হয়, তাদের গ্রহণযোগ্যতা মানুষের কাছে বেশি মনে হয়। বাট জিনিস হচ্ছে জিনিস টাকা দিয়ে কেনা যায়, এটা একটা প্রবলেম। ক্রেডিবিলিটি টাকা দিয়ে যদি কেনা যায় তাহলে এটা বড় প্রবলেম। মনে করেন আপনি ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার সাজছেন, সো ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্স যদি হতে চান, আপনি যদি ফলো বিল করতে চান, আপনি $1000 যদি ইনভেস্ট করেন, আপনার একটা বেশ ভালো একটা ফলো বেস চলে আসবে। এবং ইনফ্লুয়েন্সার একবার যদি কেউ হয়ে যায়, এখন তারা, আপনি মনে করেন কমেডি করছেন কিংবা আপনি মনে করেন মেকআপ আর্টিস্ট, বাট আপনাকে ডাকছে হচ্ছে মেন্টাল হেলথ নিয়ে কথা বলতে, ডিপ্রেশন নিয়ে কথা বলতে। সো ওটা আমার কাছে একটু প্রবলেমেটিক মনে হয় যে জাস্ট বিকজ আপনি একজন ইনফ্লুয়েন্সার তার মানে এই না যে আপনি সব বিষয়ে কথা বলবেন। বাট ওটা একটা আমাদের এখন সীমাবদ্ধতা মনে হয়। যাই হোক, আমি একটু বেশি ডাইভার্ট করে ফেলেছি টপিক থেকে। এই 100 বছরে বিজ্ঞানের অকল্পনীয় প্রসারের ফলে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে ইংরেজির সাথে বাংলার যে দূরত্ব সৃষ্টি ইতোমধ্যে হয়ে গেছে, সেটা মেটানো এক কথায় অসম্ভব। এবং এই বাস্তবতা অস্বীকার করার মধ্যে বাহুদুরি নেই, আছে মূর্খতা। অনেকে হয়তো বা চাবে যে তারা সব এডুকেশন হোক বাংলায়, বাট 100 বছরে আমাদের দেশে যে পরিমাণ রিসার্চ হয়েছে তার চেয়ে অনেক বহু গুণ বেশি বাইরে হয়েছে। এবং এক একটা সময় যখন নতুন কনসেপ্ট আসে, নট নেসেসারি এটা বাংলা ভাষায় কনসেপ্টটা কয়েন করা হয়েছে, এটা হয়তো বাইরের কোনো ভাষায় কয়েন করা হয়েছে। এখন আমরা যদি চাই যে সবাই বাংলা ভাষায় পড়াশোনাটা করবে, ওই সবগুলো কয়েকশো বছরে যে রিসার্চ হচ্ছে বিভিন্ন দেশের, ওগুলো বাংলায় ট্রান্সলেট করা, বাংলায় অনুবাদগুলো ওই মানের আনা, ওইভাবে শেখানো, ইটস আ হারকিউলিয়ান টাস্ক। এবং ওই জিনিসটাকে চিন্তা করাও একটু বেশি টাফ, বেশ ইমপ্র্যাকটিক্যাল। বাট আপনি যদি ইমোশনাল হয়ে বলেন না সবাই বাংলাতেই পড়াশোনা করবে, তাহলে হয়তো আমরা আরও পিছায় পড়ব, বিকজ বিজ্ঞান চর্চা অনেক এগিয়ে গেছে, ভিন্ন ভাষায় এগিয়ে গেছে। আর আমরা যদি স্টিল বাংলায় ওটা জোরাজোরি করি, তাহলে আমরাই আসলে পিছায় পড়ব, টু বি ভেরি অনেস্ট। যে পাঠক তার গবেষণা বাংলা লেখার প্রত্যয় জানান, তাকে তিনি বাহবা দেন, উপদেশ দেন বেশি বেশি ইংরেজি জেনে অন্যের জন্য জ্ঞানের দুয়ার খুলে দিতে। কিন্তু গোটা জাতিকে বাইলিঙ্গুয়াল করার প্রচেষ্টা তার কাছে মনে হয় অসম্ভব। অর্থাৎ আমি তুমি যারা ইন্টারনেটে পত্রিকা পড়ি, তাদের ইংরেজি জানাটা জরুরি, কিন্তু গ্রামের লোকজনদের ইংরেজি না জানলেও চলবে। তাদের জন্য আমরা দেব আজগুবি অনুবাদের বিজ্ঞান বই, এবং এটাই নাকি জ্ঞানের ইতরীকরণ। যে আপনি এটা চিন্তা করছেন যে কয়েকশো বছরের বিজ্ঞান চর্চা যেগুলো ভিন্ন ভাষায় হয়েছে, ওগুলো ইজিলি ট্রান্সলেট করে অনুবাদের বই করে মানুষকে শেখানো যাবে। যদিও এটা হিউজ টাস্ক, এইটাকে মানুষ সম্ভব মনে করে, বাট আরও ইজি যে সলিউশন মানুষকে বাইলিঙ্গুয়াল করা, এই জিনিসটা অনেক কাছে অসম্ভব মনে হয়। এবং এটার মধ্যে মানুষ ইমোশনাল হয়ে যায় যে ভাই তুমি কি মাতৃভাষাকে হিট করো না কিনা। বিভিন্ন দেশ, আমাদের বিভিন্ন নেবারিং কান্ট্রি বাইলিঙ্গুয়াল হওয়ার কারণে তারা বহুত এগিয়ে গেছে। তারা আপনি দোকানে টোকানে গেলে সবাই ইংলিশে বলতে পারে, বাট আমরা ওই ভাষা প্রীতিকে ডিলিউশনালি চিন্তা করি যে অন্য ভাষাকে হেট করতে হবে, এবং ওইটা আমাদের একটা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। সো আমরা চিন্তা করি যে ভাই আমরা কয়েকশো বছরের জ্ঞান চর্চাকে ইজিলি অনুবাদ করতে পারবো, যদিও সেটা অত ইজিলি সম্ভব না, বাট তার চেয়ে ইজি সলিউশনটা বাইলিঙ্গুয়াল হয়, জিনিসটা আমাকে অ্যাভয়েড করি। এবং প্রায় মনে হয় যে অনেক সময় গ্রামারের চেয়ে আমাদের এপিটোলজি, মানে যে জিনিসটা আপনাকে শেখায় যে ভাষার উৎপত্তি কীভাবে আসে কিংবা ভাষার আন্ডারস্ট্যান্ডিং শেখায়, সেটা আই গেস বেশি ইম্পর্ট্যান্ট। আমরা প্রায় 12 বছর আই গেস ইংলিশ শিখে আমরা বলতে পারি না কিছু। ইটস উইয়ার্ড। এর চেয়ে যদি আমার মাঝে মাঝে মনে হয় যে ভাই তোমার যদি এসএসসি পাস করতে হয়, এইচএসসি পাস করতে হয়, তুমি ইংলিশের বদলে তুমি আইএলস টোফেল দেবা। মনে করেন সরকারি আইএলস টোফেলের সাথে চুক্তি স্বাক্ষর করলো যে আপনার এই টেস্টটা নেবেন, পাস করলে তারা ইংলিশে পাস হলো, তাহলে আই গেস মানুষ আরও প্র্যাকটিক্যালি জিনিসটা শিখবে।
বাট আমি আমার কথা বলে যাই আর কি জাস্ট। পরে জিনিসটা নাম্বার নিয়ে, এটা আই গেস আপনাকে ভিন্নভাবে ভাবতে শেখাবে। 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ করলে বুঝলাম, কিন্তু 10-এর পর থেকে 100 পর্যন্ত কোথাও কোনো লজিক নেই। আপনাকে 13 থেকে 14তে প্রোগ্রেস করতে হলে 13, 14 এই দুটো সংখ্যায় মুখস্থ করতে হবে, এর মধ্যে কোনো প্যাটার্ন নেই। সে লিখছে 57, মানে প্রথমে 5 তারপর 7, কিন্তু বলছে 57। যে লিখছে তার উল্টা, মানে প্রথমে 7 পরে আন্ন। সো আপনি যদি ভাষা নিয়ে চিন্তা করেন, এবারে যদি নাম্বার চিন্তা করেন, দেখবেন যে আমরা যখন শিখছি, ক্যালকুলেশন শিখছি, নাম্বার শিখছি, ওটার মধ্যে হয়তো লজিক নেই। ফর এক্সাম্পল, আপনি 13, 14, 15, 16, 17, 18, 19 সবগুলো লাস্টে আপনার 3 আছে। বাট আপনি যদি মনে করেন যে বলছে 59, অথচ সে যখন লিখছে 59, অথচ সেখানে 60-এর নামগন্ধ নেই, 60-এর 6 কিংবা 0 নেই, কিন্তু উচ্চারণে 60 চলে এসেছে যোগে। বিচিত্র অবস্থা। আপনি বলছেন 159, 3 ডিজিটের সংখ্যা, কিন্তু 3টার মধ্যে 2টা ডিজিট 5 ও 9 উচ্চারণে অনুপস্থিত। সো আপনার যদি ভাষায় একটা প্যাটার্ন থাকে, আপনি যখন নাম্বার কাউন্ট করছেন, যদি একটা প্যাটার্ন থাকে, আপনি ইজিলি কয়টা রুল জেনে আপনি পুরো সব নাম্বার বলতে পারবেন। বাট এইখানে নাম্বারগুলো এলোমেলো, হয়তো কিছু জায়গায় লজিক মানছে না, আপনাকে কিছু নাম্বার বলতে হলে পুরো নাম্বারগুলো আপনাকে শিখতে হয় বলার জন্য। দিস ইজ প্রবলেম্যাটিক। সো অনেক সময় আমাদের কখনো চিন্তাই করি নি যে আরে আমরা 1 থেকে 100, 200, 300 এগুলো কাউন্ট করা শিখছি, বাট এটা যদি আরও লজিক্যালি করা সম্ভব ছিল, এটা হয়তো আমরা কখনো ভাবি না। এবং ভাইয়া পুরো একটা নাম্বার সিস্টেম, পুরো একটা লজিক সিস্টেম এখানে বলে দিয়েছেন যে কীভাবে আমরা নাম্বারগুলো বললে আমাদের জন্য সুবিধা হতো। এবং এরকম আরও অনেক জিনিস আমরা ছোটোবেলা থেকে শিখে আসি, বাট কখনো কোয়েশ্চেন করি না। ফর এক্সাম্পল, আপনি অ আ ই ই মানে অ্যালফাবেট তো আমরা শিখেছি, রাইট? ABCD। কখনো কি এটা ভাবছেন যে, আমি লাস্ট দিন একটা পোস্ট দেখছিলাম যে এইগুলো ABCD, এগুলো সিরিয়ালি হওয়ার কোনো লজিক কিন্তু নাই। জাস্ট আমরা অ্যাগ্রি করি এই জন্য এটা সিরিয়ালি। এরপর ডিও আসতে পারে, এরপর জেড আসতে পারে, এক্স আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে, বাট এটা কোনো লজিক নেই। কিন্তু তবুও এই যে অ্যালফাবেট, একটার পর আরেকটা আসা কোনো লজিক যদিও না থাকে, কিন্তু সবাই সম্মতিক্রমে এটাকেই লজিক ধরে নিয়েছে, এটাকেই রীতি ধরে নিয়েছে। এবং একটা বাচ্চা যদি বিয়ের পর লিখে, তাহলে তাকে কাটা দেওয়া হবে। সো যেই জিনিসের পিছিয়ে কোনো লজিক নাই, ওটা সর্বসম্মতিক্রমে লজিক্যাল ভাবে, এবং ওইটার উপর আপনাকে পারফর্ম করতে হয়, এবং আপনি যদি পারফর্ম না করেন তাহলে আপনি ভুল। সোসাইটি। নাওমি ক্লাইন তার নো লোগোতে দেখিয়েছেন 90-এর দশকে আমেরিকার বড় ব্র্যান্ডগুলো কীভাবে মানুষের আইডেন্টিটি অনুষঙ্গ হয়ে দাঁড়ায়। কতটুকু অন্তঃসার শূন্য হলে কেউ নাইকির লোগোর উল্কি একায় বাহুতে। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের উইল ডু জেনারেশনের কাছে গাড়ি এমনই একটা আইডেন্টিটি যা ছাড়া তারা নিজেদের সম্পূর্ণ মনে করতে পারে না, যে জন্য তারা ফেসবুকের প্রোফাইলে নিজের না, তাদের গাড়ির পোর্ট্রেট আপলোড করে। আমি ইনস্টাগ্রামে একটা প্রশ্ন আস্ক করেছিলাম যে আমরা কেন গাড়ির সামনে দাঁড়ালে একটা আলাদা ভাব পাই, অর্থাৎ গাড়ির সামনে দাঁড়ায় ছবি তোলাটা কেন একটা ভাবের বিষয়। তো একজন বেশ দারুণ একটা উত্তর দিয়েছিল যে ভাই, পারলে মানুষ নিজের প্রভাব প্রতিপত্তি দেখানোর জন্য নিজের টাকার স্তূপের সামনে দাঁড়ায় ছবিটা তুলতো, বাট ওইটা এখনও সিভিল সোসাইটির কাছে খুব একটা গ্রহণযোগ্য না, সেটা একটু বেশিই শো অফ হয়ে যায় আর কি, একটু ইতর পর্যায়ে পড়ে যায়। তাই ওটার পরে গ্রহণযোগ্য অল্টারনেটিভ হচ্ছে ওই টাকাটা দিয়েই ভাই আপনি গাড়ি কিনেন, তারপর গাড়ির সামনে দাঁড়ায় আপনি ছবিটা তোলেন, তাহলে আপনি বেশ প্রতিপত্তিশীল। সো ইট ওয়াজ রিয়েলি নাইস। তিনি পর বলছেন যে এই ব্যাপারটা আমাকে খুব আশ্চর্য করে। স্বাভাবিক চিন্তায় আপনি আশা করবেন যে অনেক টাকা থাকলে কি হয়তো বা 3-4 কোটি টাকা দিয়ে গাড়ি না কিনে ছোটোখাটো একটা পিকাসো কিনবে, বিনিয়োগ হিসেবেও যা অতুলনীয়। ওয়াইন সেলারে ভিন্টেজ 1997 ডোমেন্ডে লা রমনি কোটির পয়সার সাজিয়ে সমজদারের ভান করবে, কিংবা স্লাভোয় জিজেক নাসিম নিকোলাস তালেবকে দাওয়াত দিয়ে দেশে এনে পাবলিক ফোরামে মাই ডিয়ার ফ্রেন্ড নাসিমকে পরিচয় করিয়ে দেবে। বেশি টাকা হওয়ার প্রথম উপসর্গ হলো পরিচয় সংকট, যার প্রতিফলন দেখা যাবে যাতে ওঠার চেষ্টায়। কিন্তু পৃথিবীতে এত কিছু থাকতে সবাই একযোগে একটিমাত্র শখের অনুভূতি কেন হবে, এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া মুশকিল। সম্ভবত ছোটোবেলায় টেলিভিশনের পর্দায় যে রঙিন স্বপ্নলোকের সন্ধান তারা পেয়েছিল, দেশে বসে সে স্বপ্নলোককে ছুঁয়ে দেখবে কেবল একটি পথে তারা বের করতে পেরেছে। সো যখন কোনো মানুষের হঠাৎ করে সম্পদ হয়, সে জাতি ওঠার চেষ্টা করে, এবং জাতি ওঠার চেষ্টা কীভাবে করে, বিভিন্ন সুপারফিশিয়াল জিনিসপত্র দেখায়। বাট কেন জানি গ্লোবাল এই জিনিসটা একটা কমন জিনিস আসছে যে গাড়ি কিনতে হবে এবং গাড়িটাই শো অফ করতে হবে। কেন ভাই, মানে
আপনি আরেকটু রুচিশীল হন, আপনি পিকাসো কিনেন, আপনি আরও ভালো কিছু নিজেকে ডেভেলপ করেন, রুচিশীল করেন, বাট কেন জানি মানুষ স্টিল গাড়ির পিছে যায়। ইটস কাইন্ড অফ এ মিস্ট্রি আর কি। অ্যান্ড ইট ওয়াজ এ ভেরি গুড অবজারভেশন যে আমাদের এই হঠাৎ করে যখন আমরা কোনো ক্লাসে উঠি, আমাদের যে টেন্ডেন্সিটা যে আমাদেরকে দেখাতে হবে যে ভাই আমি জাতি উঠছি, বিভিন্নভাবে জিনিসটা প্রকাশ করার চেষ্টা, ইটস ভেরি ট্রু। আমরা মানুষেরা নৈতিকতার প্রশ্নকে কীভাবে মোকাবেলা করি বলুন তো? আমার ধারণা বেশিরভাগ পাঠক উত্তর করবেন যে আমরা ভেবেচিন্তে ব্যক্তি ও সমাজের জন্য ক্ষতিকর হলে সিদ্ধান্ত দেই যে ব্যাপারটি অনৈতিক। দুঃখের বিষয়, মানুষের মাথায় এভাবে কাজ করে না। সে প্রথমে চিন্তা করে না, হুট করে সিদ্ধান্ত আসে, তারপর নিজের মতো করে যুক্তি খাড়া করে। এই যুক্তিগুলো খুব মজার। সো আমরা সবাই হয়তো নিজেদেরকে বেশ লজিক্যাল ভাবতে পছন্দ করি, বাট স্টিল হয়তো আমরা সবাই ইমোশনালি আসলে ডিসিশনগুলো নেই। যখন কোনো একটা ইস্যু আসে, ফার্স্টে আমরা যুক্তি দিয়ে সিদ্ধান্ত আসি না, আমরা ফার্স্টে একটা সিদ্ধান্তে আসি, তারপর আমরা ওইটাকে জাস্টিফাই করার চেষ্টা করি, তারপর এটার উপর যুক্তির প্রলাপ দেওয়ার চেষ্টা করি। কারণ আমরা তো চাই না যে আমরা নিজেদেরকে ভাবি যে আমরা ইমোশনালি সিদ্ধান্ত নিয়েছি। সো অনেক সময় হবে যে আপনি কোনো একটা মানুষকে পছন্দ করলেন না, এটা হতেই পারে ফর সাম রিজন, এটা ইমোশনাল। সো আপনি কোনো একটা মানুষকে পছন্দ করলেন না, কিন্তু আপনি ঘৃণা করার কোনো রিজনও পাচ্ছেন না যে ভাই লোকটাকে ভালো লাগে না, বাট ওর তো খারাপ কিছু পাইলামও না। এখন যদি কোনো কিছু না পাই, আমি যদি ওকে ঘৃণা করি, তাহলে তো আমি ইমোশনালি ডিসিশনটা নিচ্ছি, এটার তো কোনো মানে হয় না, আমি তো ইমোশনাল না। সো তারা ওটাকে জাস্টিফাই করার জন্য ওই মানুষটার পিছিয়ে লাগবে, কোনো না কোনো খুঁত বের করার চেষ্টা করবে, ছোট হোক বড় হোক কোনো একটা খুঁত বের করবে, তারপর ওইটা দিয়ে যুক্তি দাঁড় করা হবে যে আমি জানতাম এই খারাপ। এই যে লজিক, এই যে ও রাতের বেলা সিগারেট খায়, ও এইভাবে রাতের বেলা এইভাবে বের হয়, হ্যান ত্যান। সো আমরা যতই নিজেদেরকে লজিক্যাল ভাবি না কেন, অনেক সময় আমরা ফার্স্টে সিদ্ধান্তে আসি যে এইটা হওয়া দরকার, ওইটা হওয়া দরকার, তারপর যেন কেউ আমাদেরকে ইমোশনাল না বলে, কিংবা আমরা যেন নিজেদের চোখে ইমোশনাল না হয়ে বসি, তাই আমরা আমাদের ইমোশনাল সিদ্ধান্তের উপর যুক্তির একটা আস্তরণ বসায় নিজেদেরকে সান্ত্বনা দিই যে আরে ভাই আমি তো খুব লজিক্যালি ডিসিশনটাতে আসছি, ওয়াইজ ইন রিয়ালিটি আমরা আসলে ইমোশনাল ডিসিশনটা নিয়েছি। সো আমি আর বেশি যাব না, এখন কিছু জাস্ট কোটেশন দিয়ে আমি শেষ করব। যেটা আমাকে ভাবিয়েছে সেটা হচ্ছে কিভাবে নাগরিক শেকড়হীনতার মাঝেও এত সার্থকভাবে সামষ্টিক আদিপনাকে লালন করি। পশ্চিমের লাইফস্টাইল আমাদের এত প্রিয়, অথচ পশ্চিমের লিবারেল থটস কেন আমাদের বিন্দুমাত্র টলাতে পারে না? আসলে তো আমার কোশ্চেন এটাই যে আমরা বহুত ওয়েস্টার্ন সিনেমা দেখি, আমরা জিন্স ওগুলো পড়ছি, বিভিন্ন ওয়েস্টার্ন কালচারে আমাদের জিনিস আমাদের মধ্যে ইম্পোর্ট হচ্ছে, ওয়াটস দ্য ব্রো, হাউ ইউ ডুইং ব্রো। আমরা বিভিন্ন ফ্রেন্ডস দেখি, আমরা হাউ ইউ মেট ইউর মাদার দেখি, গেম অফ থ্রোনস দেখি, বিভিন্ন বাইরে বিভিন্ন জিনিসপত্র আমরা দেখি, ওগুলো আমরা হয়তো নিজেদের মধ্যেও ইনফিউজ করার চেষ্টা করি, বাট সব কিছু বাহ্যিক, সব কিছু সুপারফিশিয়ালি আমরা জিনিসপত্র গ্রহণ করি, বাট তাদের যে থট প্যাটার্ন ওগুলো জিনিস আমরা ঠিক মতো হয়তো বা গ্রহণ করি না। ইটস উইয়ার্ড যে আমরা তাদের কালচারে অনেক জিনিসপত্র সুপারফিশিয়ালি গ্রহণ করি, বা তাদের মেন্টালিটি, তাদের লিবারেল থটস আমাদের মধ্যে আসে না। হোয়াটস দ্য রিজন? এরপর এই পার্টটা নিয়ে আমি সেই চিন্তা করছি, বাট এটা আমি লাস্টে বলবো। আমি তার আগে আরেকটা জিনিস বলে ফেলি, তারপর আমি আমার ফেভারিট পয়েন্টে দিয়ে শেষ করব। ওকে, মূর্খতা উচ্চকণ্ঠ, প্রবল ও বৈক্রমিক। মূর্খতা মাত্রই গণতান্ত্রিক। সাম্যের প্রায়শ্চিত্ত হলো মূর্খতার সাথে সহাবস্থান। একে মোকাবিলা করো না কখনো। মুখোমুখি হবে মেধা ও জ্ঞানের, ফ্যাক্ট ও অপিনিয়নের মাঝে কোনো লড়াই হয় না, হয় মারামারি। মূর্খতার চরিত্র হলো সে অপিনিয়নকে ফ্যাক্টে উত্তীর্ণ করে। এই অসম যুদ্ধে আহত হওয়াই একমাত্র পরিণতি। তোমার সময়টা মাখামাখি না করে দূরে দাঁড়িয়ে মূর্খতাকে উপহাস করার, নিরুপায় আমোদটুকু মাতম করার সুযোগ ও জায়গা করে দেবে, এই প্রার্থনা করি। ইটস লাইক আমার এটা খুবই অ্যাগ্রি করি, বিকজ অনলাইনে যখনই কোনো উল্টাপাল্টা মনে করেন হেট কমেন্টস কিংবা যা কিছু হোক না কেন, আমাদের প্রোটোকল হচ্ছে কখনো এগুলোতে রিয়াক্ট না করা। বিকজ একটা কথা আছে যে ওয়েন ইউর আর্গুইং উইথ এ ফুল, আপনি যখন একজন মূর্খের সাথে তর্ক করছেন, আশপাশের মানুষ যারা তর্কটা দেখছে তারা হয়তো বুঝতে পারবে না যে কে আসল মূর্খ। অ্যান্ড ফাইনালি আমার ফেভারিট লাইনটা দিয়ে আমি শেষ করি, যেটা আমাকে অ্যাকচুয়ালি চিন্তা করাইছে, অনেকভাবে চিন্তা করাইছে। সেটা হচ্ছে যে খেয়াল করবেন যে ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানাতে আমরা খালি পায়ে শহীদ মিনারের বেদিতে উঠি, কিন্তু ৭১-এর শহীদদের শ্রদ্ধা জানাতে শাহবাজ স্মৃতিসৌধে খালি পায়ে যাওয়া আবশ্যক না।
ফুড ফর থট। সো আমি রিভিউ এখানেই শেষ করবো। অ্যান্ড টু বি ভেরি ভেরি অনেস্ট, আমার মনে হয় না আমি বইটা একটু হলেও মানে ভালো মতো রিভিউ করতে পেরেছি, বিকজ বইতে আরও সুন্দরভাবে ইনডেপথ অনেক কিছু আলোচনা করা হয়েছে। জাস্ট 20-25 মিনিটের রিভিউতে আসলে পুরো বইটা আমার মনে হয় না আমি সম্পূর্ণ আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। বাট দেন এগেন আই উড হাইলি রেকমেন্ড দ্যাট ইউ রিড দিস বুক। অ্যান্ড আমি অ্যাকচুয়ালি ভয়ে আছি। আই জাস্ট হোপ যে ফাহাম ভাই এই ভিডিওটা যেন না দেখে, কারণ উনি, আমি যদি ভুলভাল কিছু বলে থাকি উনি জাস্ট 2-3 লাইনে আমাকে ধসাই দিতে পারবে একদম। So আমি ভয়ে আছি যে ভাইয়া যেন আমার ভিডিওটা না দেখে। বাট দেন এগেন আমি বইটা অনেকদিন আগে পড়েছি এবং পড়ার পর আমি চুপ করেছিলাম যে আমি ভয় পাচ্ছিলাম যে এই বইটা কেমনে রিভিউ করি। বাট দেন আই থট যে এখন একটু অসুস্থ আছি, সো যদি আমি ভুলভাল কিছু বলে ফেলি আমি অ্যাটলিস্ট এক্সকিউজ দিতে পারবো যে ভাই আমি তো অসুস্থ ছিলাম, জ্বর ছিল ভাই, তাই হয়তো ভুলভাল কিছু বলে ফেলছি, মাফ করে দিন। দেন এগেন থ্যাংক ইউ সো মাচ, যদি আপনি শেষ পর্যন্ত দেখে থাকেন আপনার ধৈর্যের আসলে বাহাবা দিতে হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট এপিসোডে, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।